আসসালামু আলাইকুম। ঢাকা ওরিয়েন্টাল কলেজের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। তো দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এগুলি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। বাংলা বানানের নিয়ম, এর আগের ক্লাসে আমি 5টা নিয়ম পড়িয়ে দিয়েছি। যদি তোমরা ক্লাস করে থাকো তাহলে এগুলি বাসায় শিখবে, ঠিক আছে? আর তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে অর্থ অনুসারে যেরকম তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলির কিছু ক্লাসিফিকেশন আমি তোমাদেরকে দিয়েছিলাম, ঠিক আছে? যে সংস্কৃত শব্দ কাকে বলে, তদ্ভব শব্দ কাকে বলে, দেশি শব্দ কাকে বলে, তৎসম শব্দ কাকে বলে, এসব তোমরা শিখবা। তো তোমরা শিখতে পারছো কি না সেটা কমেন্টের মাধ্যমে জানিও যে আমরা এগুলি পেয়েছি বা পারতেছি বা আমরা পড়াশোনা করতেছি, ঠিক আছে? তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে এই বাংলা বানানের যে যেটা ছাড়া বাংলা বানানই অসম্পূর্ণ সেই টপিকসগুলি, সেটা হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধান। নত্যবিধান এবং সত্যবিধান কাকে বলে? নত্যবিধান এবং সত্যবিধানের পাঁচটি করে বৈশিষ্ট্য, ঠিক আছে? প্রশ্ন, এখন কথা হচ্ছে যে প্রশ্নের মধ্যে কি নত্যবিধান সত্যবিধান একসাথেই থাকবে? প্রশ্নের মধ্যে কখনোই নত্যবিধান সত্যবিধান একসাথে থাকবে না। হয়তো নত্যবিধান থাকবে, না হলে সত্যবিধান থাকবে, ঠিক আছে? তো আমরা যখন শিখবো দুটোই শিখবো, যেটা আসে সেটাই আনসার করব, উত্তর দিব। এখানে বিধি মানে বিধান না থেকে নত্যবিধি ও সত্যবিধিও থাকতে পারে। উদাহরণ সহ নত্য ও সত্যবিধি আলোচনা করো। পাঁচটি নিয়ম আলোচনা করো। নত্য ও সত্য বিধান কাকে বলে? উদাহরণ সহ নত্য ও সত্য বিধানের 5টি নিয়ম আলোচনা করো। এখন কথা হচ্ছে যে যখন নত্যবিধান আসবে তখন এই নত্যবিধানের বৈশিষ্ট্য আসবে, আর যখন সত্যবিধান আসবে সত্যবিধানের বৈশিষ্ট্য আসবে। তো যাই আসুক, দুটো প্রশ্ন থেকে একটা তো আসবেই। তো যখন তুমি সেটা আনসার করবা তখন তোমাকে সংজ্ঞাটা আগে লিখতে হবে, তারপরে 5টা নিয়ম লিখতে হবে। আর নত্যবিধান এবং সত্যবিধানের কিন্তু আলাদা আলাদা নিয়ম। নত্যবিধান হচ্ছে মূর্ধন্য-এর উচ্চারণ, সত্যবিধান হচ্ছে ষ-এর উচ্চারণ। এই দুইটা মনে রাখতে হবে, ঠিক আছে? যখন আমরা এই সংজ্ঞাটা পড়াবো তখন তোমরা কিন্তু সাথে সাথে শিখে ফেলবে। আর মানে এগুলি সংজ্ঞাগুলি মুখস্থ করে নেবে। যদি সংজ্ঞা মুখস্থ থাকে তাহলে রুলস অনেক সহজেই মুখস্থ হয়ে যাবে বা তুমি শব্দগুলো ধরতে পারবা, ঠিক আছে? তো আমরা আগে নত্যবিধির সংজ্ঞাটা লিখি। নত্যবিধি কাকে বলে, ঠিক আছে? যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে
মূর্ধন্য ব্যবহৃত হয়, যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য হয় তাকে নত্যবিধান বলে। যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য হয় তাকে নত্যবিধি বলে। মূর্ধন্য এর ব্যবহারের নিয়মকে মূলত আমরা এক কথায় বলতে পারি, মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলা হয়ে থাকে। মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলে। তাহলে আমরা সংজ্ঞাটা পেয়ে গেছি। যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য থাকে তাকে নত্যবিধান বলে। মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলা হয়ে থাকে। উদাহরণ: তৎসম শব্দের বানানে রি র মূর্ধন্য স এর পরে তৎসম শব্দের বানানে রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। তৎসম শব্দের বানানে রি ও মূর্ধন্য স্বর পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। উদাহরণ: চরণ, মরণ, ঋণ, ক্ষীণ ইত্যাদি। দেখো, নত্যবিধান ও সত্যবিধান কাকে বলে? উদাহরণ সহ নত্য ও সত্যবিধানের 5টি নিয়ম। আমরা এখন কাকে বলে এটা লিখছি। যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য থাকে তাকে নত্যবিধান বলে। মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলা হয়ে থাকে। সহজ এটা, ঠিক আছে? উদাহরণ: তৎসম শব্দের বানানে রি ও মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। যেরকম চরণ, রি র মূর্ধন্য স, রি র মূর্ধন্য স, এগুলির পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। এই যে রর পরে রির পরে এগুলি মূর্ধন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? তৎসম শব্দের বানানে রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। যারা ক্লাস করছো তারা লিখে রাখো, ঠিক আছে? তারপরে আমরা যাব সত্যবিধানের সংজ্ঞায়।
সত্যবিধান কাকে বলে? যে রীতি অনুসারে তৎসম শব্দের বানানে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ ব্যবহৃত হয় তাকে সত্যবিধি বা বিধান বলে। উদাহরণ: তৎসম শব্দের বানানে র বা রি বা রিকার বা রিকারের পর মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। যেমন ঋষি, কৃষি, মহর্ষি ইত্যাদি। দেখো, সত্যবিধানের সংজ্ঞা লিখলাম। যে রীতি অনুসারে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ ব্যবহৃত হয় তাকে সত্যবিধান বলে। উদাহরণ: তৎসম শব্দের বানানে র বা রি বা রিকার, র বা রি বা রিকার, রিকারের পর মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। উদাহরণ: ঋষি, কৃষি, মহর্ষি ইত্যাদি। ঠিক আছে? তাহলে সত্যবিধান কাকে বলে, নত্যবিধান কাকে বলে? সত্যবিধান হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত মূর্ধন্য এর ব্যবহার, আর সত্যবিধান হচ্ছে মূর্ধন্য ষ এর ব্যবহার, নত্যবিধান হচ্ছে মূর্ধন্য এর ব্যবহার। ক্লিয়ার? তারপরে আমরা যাব নত্যবিধানের 5টি নিয়ম আলোচনা বা নিয়মের মধ্যে, বা যেগুলো আমরা পড়াবো এখন। নত্যবিধান লেখার 5টি নিয়ম আলোচনা করো। নত্যবিধানের 5টি নিয়ম বা সূত্র। ঠিক আছে? এখানে নিয়ম বললেও যে 5টি রুলস তোমাকে লিখতে হবে, আবার সূত্র বললেও সেগুলি লিখলেই হবে। তো প্রথম ক নাম্বার, তৎসম শব্দের প্রথম রুলসটা আমরা এর আগে একবার লিখছি। তৎসম শব্দের বানানে রি, র, মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য ব্যবহৃত
হয়। এই রুলসটা আগে এক্সাম্পলের মধ্যে একবার লেখা হয়েছে। উদাহরণ: চরণ, মরণ, ঋণ, ক্ষীণ ইত্যাদি, বা আমরা আরও কিছু শব্দ লিখতে পারি। তৎসম শব্দের বানানে রি, র মূর্ধন্য ষয়ের পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। উদাহরণ: চরণ, মরণ, ক্ষীণ। আমরা এই রুলসটা আগে যখন পড়িয়েছি যে নত্যবিধান কাকে বলে, তো আমরা সেখানেও এটা একবার লিখে দিচ্ছি, আরবারও লিখে দিলাম, কারণ এই নিয়মটাই সবচেয়ে বেশি কাজে লাগে। ঠিক আছে, যে তৎসম শব্দের বানানে রি, র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। মনে রাখবা, যখন এগুলি আমরা পড়াবো তখন এই যে আমি বারবার বলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে ধরতে পারো। কারণ বাংলা এমন একটা বিষয় যে একটা শব্দের জন্য তোমার পুরো রুলসটা ভুল হয়ে যেতে পারে, নিয়মটা ভুল হয়ে যেতে পারে। কারণ যদি একটা শব্দ যেরকম রি, র মূর্ধন্য স এর পরে সবসময় মূর্ধন্যই ব্যবহৃত হবে। ঠিক আছে, দ্বিতীয় রুলস, খ নাম্বার, যুক্ত ব্যঞ্জনের আগে যুক্ত ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ট বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য বসে। যুক্ত ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ট বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য বসে। এখন ট বর্গীয় বর্ণ বলতে কি বোঝো? বাংলা যে বর্ণমালা, বর্ণমালার যে বর্গ রয়েছে, যেরকম ক, খ, গ, ঘ ও ম, ট, ঠ, এরকম করে প্রত্যেকটার মধ্যে আমরা যে 5টা করে যে শব্দ পাই, এটাই হচ্ছে এক একটা বর্গ। ঠিক আছে, তো ট দিয়ে যে লাইনটা শুরু হবে সেটা হচ্ছে ট বর্গীয় শব্দ। ট বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য বসে। ট বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য বসে, সেটা যদি হয় যুক্ত ব্যঞ্জন, সেটা যুক্ত ব্যঞ্জন। এখন যুক্ত ব্যঞ্জন কি বুঝো না? যুক্ত ব্যঞ্জন হচ্ছে যুক্তাক্ষর, 2টা অক্ষর বা তারও অধিক একসাথে সংযুক্ত করে দেওয়া, বা তাকে আমরা যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ বলে থাকি। ঠিক আছে, যুক্ত ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ট বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য বসে। উদাহরণ: লণ্ঠন, বন্টন, কণ্ঠক। ইত্যাদি। এখানে দেখো যুক্ত ব্যঞ্জনের আগে কোথায় কি মূর্ধন্য বসেছে? কোন বর্ণের সাথে মূর্ধন্য বসেছে? এখানে কয়টা বর্ণ রয়েছে?
এখানে দেখো যুক্ত বর্ণ কোনটা, ট, এটা হচ্ছে যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ। কেন যুক্ত বর্ণ হইল? কারণ এটা টর সাথে কি সংযুক্ত আছে? মূর্ধন্য সংযুক্ত আছে। টর সাথে যুক্ত ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ট বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য বসে, টর আগে একটা মূর্ধন্য বসেছে, এখানে মূর্ধন্য প্লাস ট, এইটা ট বর্গীয় বর্ণ দেখে এটার আগে এই মূর্ধন্যটা বসে গেছে। বুঝতে পারছো? প্রত্যেকটাই যেরকম ঠর সাথে একটা মূর্ধন্য রয়েছে, তারপরে হচ্ছে ঠ, এখানে আবারও ঠর সাথে একটা মূর্ধন্য রয়েছে, এটা হচ্ছে একটা যুক্ত বর্ণ, এটাও যুক্ত বর্ণ, এটাও যুক্ত বর্ণ, দুইটা বর্ণ একসাথে সংযুক্ত হয়েছে এবং সেটা ট, ঠ, ড, ঢ এই বর্গীয় বলে, ট বর্গীয় বলে এটার আগে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। যদি ট বর্গীয় বর্ণ না হতো তাহলে মূর্ধন্য ব্যবহৃত হতো না। বুঝতে পারছ? যুক্ত ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ট বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য বসে। মনে রাখতে হবে, প্রথম নিয়মটা ছিল রি, র, মূর্ধন্য স। দেখো তৎসম শব্দের বানানে রি, র, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য বসে, খুবই সহজ। দ্বিতীয়টা হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণের আগে ট বর্ণটা যদি ট বর্গীয় হয় তাহলে তার আগে একটা মূর্ধন্য অবশ্যই বসবে। ঠিক আছে? তাহলে গেল দুইটা নিয়ম। তারপরে আমরা যাব তৃতীয় নিয়মে। প, পরি, নির, এই তিনটি উপসর্গের পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। এই প, পরি, নির এই তিনটে কি? তিনটে হচ্ছে উপসর্গ। তোমাদের উপসর্গটা পড়ানো হয়নি কিন্তু পড়াবো। এই তিনটে উপসর্গের পর, এই তিনটি উপসর্গের পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। এই তিনটি উপসর্গের পরে মূর্ধন্য ব্যবহৃত হবে। উদাহরণ: প্রণয়, পরিণয়, প্রণয়, পরিণয়, প্রণাম, নির্ণয় ইত্যাদি। এখানে দেখো আমরা লিখছি প, পরি, নির। ঠিক আছে? এখানে পয় রফলা দিয়ে আমরা যে শব্দটা, পরের শব্দ মূর্ধন্য আছে, এই প এটা দিয়ে চলে আসছে। তারপরে দেখো পরিণয়, পরিণয়ের পরে ওই যে মূর্ধন্য আসছে, পরি, প্রণাম, নির্ণয়, এখানে নির্ণয় মানে নির এর জায়গাতেও আসছে নির্ণয়। ঠিক আছে? পরিণয়, নির্ণয় এগুলি হচ্ছে ওই নির। প, পরি, নির এই তিনটে উপসর্গ দিয়ে যদি কোনো শব্দ থাকে তারপরে মূর্ধন্য হবে, মূর্ধন্য ব্যবহৃত হবে।
তিনটা শব্দের পরে, তিনটা শব্দ বলা যায় না, তিনটা উপসর্গ যখন উপসর্গ হিসেবে থাকে, তিনটা উপসর্গের পরে অবশ্যই অবশ্যই তার পরের বর্ণে মূর্ধন্য হবে। ঠিক আছে, তাহলে কয়টা রুলস গেল? তিনটা। তারপর আমরা যাব 4 নাম্বার। ঠিক আছে, গ, নার, পার, রাম, রবীন্দ্র, চন্দ্র, উত্তর, ইত্যাদি শব্দের পর, ইত্যাদি শব্দের পর অয়ন বা আয়ন থাকলে, অয়ন বা আয়ন থাকলে তারপরে মূর্ধন্য ব্যবহৃত হয়। নার, পার, রাম, রবীন্দ্র, চন্দ্র, উত্তর ইত্যাদি শব্দের পর অয়ন বা আয়ন থাকলে তারপরে দন্তন্য ধ্বনিটি মূর্ধন্য হয়। ঠিক আছে, তারপর দেখো উদাহরণ, রামায়ণ, নারায়ণ, চন্দ্রায়ণ, উত্তরায়ণ ইত্যাদি, রবীন্দ্রায়ণ ইত্যাদি। ঠিক আছে, নার, পার, রাম, রবীন্দ্র, চন্দ্র, উত্তর ইত্যাদি শব্দের পর অয়ন বা আয়ন থাকলে তারপরে দন্তন্য ধ্বনিটি মূর্ধন্য হয়, তারপরের দন্তন্য ধ্বনিটি মূর্ধন্য হয়ে যাবে। যেরকম অয়ন, রামায়ণ, এই দন্তন্য ধ্বনিটি কিছু লাগবে না, মূর্ধন্য হয়ে যাবে। এই শব্দগুলি মনে রাখবা, আরও আছে কিছু শব্দ। এই শব্দগুলি দিয়ে যে কয়টা শব্দই হবে সেটার পরের দন্তন্যটি, যেরকম অয়ন, আয়ন, অয়ন, ঠিক আছে, এটি দন্তন্য শব্দটি কিন্তু মূর্ধন্য হয়ে যাবে, এটা আর দন্তন্য থাকবে না, মূর্ধন্য হয়ে যাবে। যেরকম রামায়ণ, নারায়ণ, চন্দ্রায়ণ, উত্তরায়ণ, রবীন্দ্রায়ণ ইত্যাদি। প্রত্যেকটা রুলসই কিন্তু আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, একটা মনে রাখলে যে আরেকটা পাওয়া যাবে এটা কিন্তু না, যদিও সবগুলিই কিন্তু মূর্ধন্য এর নিয়ম, কিন্তু মূর্ধন্য এর বিভিন্ন আকারের নিয়ম, বিভিন্ন আকৃতির নিয়ম, একটার সাথে আরেকটা কোনো সামঞ্জস্য নাই। প্রথমটা হচ্ছে রি, র, তারপরেরটা হচ্ছে যুক্ত বর্ণ, তারপরেরটা হচ্ছে উপসর্গ, তারপরেরটা হচ্ছে এই যে নার, পার, রাম, রবীন্দ্র শব্দ, কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলির পরে যদি যে দন্তন্যটা থাকে সেটা মূর্ধন্য হয়ে যাবে। এই গেল 4টা নিয়ম। তারপরে আছে 5 নাম্বার নিয়ম।
র রি রেফ। ঠিক আছে, র রি রেফ। রিকার রফালা বা রেফ। রিকার বা রফালা এরপর ধ্বনি ক বর্গ প বর্গ এবং অন্তস্থ জ অন্তস্থ হ অনিষ্কার। ঠিক আছে, থাকলে তারপর মূর্ধন্য হয়। উদাহরণ শ্রাবণ, দ্রবণ, অর্ণব ইত্যাদি। রি র রি র রি রেফ, র রি রেফ। রিকার বা রফলা খুবই একটু একবারে যে সহজ সেটা কিন্তু না, এই নিয়মটা কিন্তু অনেক কঠিন। ঠিক আছে, তোমাকে লিখে লিখে শিখতে হবে, না হলে কিন্তু মনে থাকবে না। এগুলি তুমি খাতায় বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের ফলে তোমার এইটা মনের মধ্যে সেভ হয়ে যাবে। ঠিক আছে, প্রথমটা এরকম করে মনে রাখবে, মানে টপিকস ওয়াইজ মনে রাখবে যে প্রথম রুলসটা হচ্ছে রি র মূর্ধন্য স, তারপরের রুলসটা হচ্ছে কি রি র মূর্ধন্য স, তারপরের রুলসটা হচ্ছে উপসর্গ। তারপরে রুলসটা হচ্ছে নার পার, তারপরে হচ্ছে নি প পরি, তারপরে হচ্ছে র রি রেফ। এগুলি এভাবে মনে রাখতে হবে, না হলে তোমার মনে থাকবে না। যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন কয় নাম্বার রুলস দেখো, রি র রি রেফ এটা হচ্ছে লাস্ট, রিকার র ফলা। এরপর ধ্বনি ক বর্গ প বর্গ এবং অন্তস্থ জ অন্তস্থ অ হ অনিষ্কার থাকলে তারপর মূর্ধন্য হয়, তারপর মূর্ধন্য হয়। রি র রেফ, রিকার রফলা, এরপর ধ্বনি এরকম ক খ গ ঘ অম, এটা হচ্ছে ক বর্গ, প ফ ব ব ম, এটা হচ্ছে প বর্গ। ঠিক আছে, এখন ক বর্গ বুঝছো তো? আর এক্সট্রা এই যে অন্তস্থ জ অন্তস্থ হ অনিষ্কার, এই শব্দ, এই চারটা শব্দ, এটা আলাদা আলাদা চারটা শব্দ যদি থাকে তারপরে মূর্ধন্য হবে। যেরকম শ্রাবণ, এই যে বটা হচ্ছে প বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি। এখানেও ভটা হচ্ছে প বর্গীয় ধ্বনি, এই যে এখানে অটাই ক বর্গীয় ধ্বনি, তারপরে মূর্ধন্য। বুঝতে পারছো?
এই শব্দগুলি তোমাকে চিনে রাখতে হবে, তাহলেই কেবল তুমি এগুলি পড়তে পারবে এবং শিখতে পারবে, নাহলে বাংলা বানান তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই নিয়মগুলি অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।